সালাদ আল মাহমুদ, লেখালেখি করি, লেখক, কথা সাহিত্যিক, যেটাই বলুন না কেন লিখছি, দীর্ঘদিন যাবত লিখছি। তো আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার একটি বই, যেটি গত বছর প্রকাশিত হয়েছে কাকলি থেকে, ইতিহাস ভিত্তিক বা ইতিহাস নির্ভর উপন্যাস একা না মন। আপনারা জানেন যে গত বছর থেকেই 2020 সালের মার্চ মাস থেকে এবং এরও 2 মাস আগে থেকেই মোটামুটি সারা বিশ্বব্যাপী করোনার প্রভাবে পুরো বিশ্ব বিপর্যস্ত হয়ে পড়েছে এবং লক্ষ লোক মারা গিয়েছে এবং অনেক লোক করোনাতে আক্রান্ত হয়েছে এবং এখন সেটা অনেকটা উন্নতির পথে। বিশেষ করে বাংলাদেশের অবস্থা করোনাতে এখন মোটামুটি ভালো দিকেই যাচ্ছে, দিনকে দিন আরো ভালো দিকে যাবে। এরকম একটা পরিস্থিতিতেই দেশের মোটামুটি সবকিছুই থমকে ছিল, তবে আস্তে আস্তে সেটা স্বাভাবিক অবস্থা দিকে আসছে। এখনো স্কুল কলেজ খুলেনি, হয়তো খুব শীঘ্রই খুলে যাবে। আর আমি যেহেতু সাহিত্য জগতের মানুষ, লেখালেখি করি, আমাদেরও প্রতি বছর বাংলাদেশে একটা বইমেলা হয়, যেটা 21শে মেলা নামে পরিচিত এবং সেটা আপনার ফেব্রুয়ারির 1 তারিখেই শুরু হয়। কিন্তু এই মেলাটাও করোনা মহামারীর কারণে ফেব্রুয়ারি মাসে শুরু করা সম্ভব হয়নি। এই সময়টাতে, এই মাসে যেখানে গোটা মেলা উদ্যান ঢাকা বাংলা একাডেমি এবং শহরের উদ্যানে মানুষের আনাগোনা থাকার কথা ছিল, সেরকম ভাবে লেখক, পাঠক, প্রকাশক সব, কিন্তু সেটা সম্ভব হয়নি শুধুমাত্র করোনার কারণে। তো আশার কথা এই হলো যে এই মেলাটি অনুষ্ঠিত হবে সরকারের ঘোষণা অনুযায়ী মার্চের 18 তারিখ থেকে এপ্রিলের 14 তারিখ পর্যন্ত। তো আপনারা অনেকেই মেলাতে আসেন, ঘুরেন ফিরেন এবং বই কিনেন। তো আমি বেশ কয়েক বছর ধরে বই লিখছি। আমার অনেকগুলো জনপ্রিয় বই আছে, তার মধ্যে একটি বই হলো একা না মন। এই বইটি হলো ইতিহাস নির্ভর একটি উপন্যাস, মোটামুটি অনেক একটু পেজ বর্ধিত বই, 240 পেজের বই। এই বইটি নিয়ে আমি আজকে আপনাদের কিছু বলবো। বইটির আমি দেখাতে চেষ্টা করেছি ব্রিটিশ পিরিয়ডের শেষের দিকে, ওই সময়টিকে আমি বেছে নিয়েছি এবং 1900 সাল থেকে শুরু করে 1947 সালে যখন ভারত পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়, তখন এটার কাহিনী শেষ হয়ে যায়। তো আমি দেখাতে চেয়েছি ওই সময় যারা বিখ্যাত লেখক ছিলেন তাদের কথা উঠে আসছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজের কথা আসছে, নজরুলের বিদ্রোহী কবিতার কথা আসছে, উনি যে 22 বছর বয়সে সারা রাত জেগে বিদ্রোহী কবিতা লিখলেন সে কথাটা বলা এখানে আছে। তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মনদীর কথা বলা আছে, বিষ্ণুদিনের কবর কবিতা বলা আছে এবং ওই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারতবর্ষে অনেকগুলো দিকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। হিন্দু মুসলমান দাঙ্গা, তারপরে আপনার ওই সময় প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানে যে হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা বোম নিক্ষেপ করলো, সেই কথা, পারমাণবিক বোম, প্রথমবারের মতো পারমাণবিক বোম নিক্ষেপ করলো, সেখানে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল, সে কথা এখানে বলা হয়েছে। আর এই একা না মনের মূল কাহিনীটি হলো, আপনারা জানেন যে আগে আমাদের দেশে জমিদার প্রথা ছিল, জমিদার, সৈয়দ, তালুকদার, এরা অভিজাত ফ্যামিলির লোকজন ছিলেন এবং তারা সমাজকে শাসন করতেন, সমাজকে নেতৃত্ব দিতেন এবং তাদের নেতৃত্বে সমাজ সামনে দিকে এগিয়ে যেত। তেমনি একটি পরিবার সৈয়দ পরিবার। সৈয়দ আকবর ছিল সরাইলের শাসনকর্তা, ব্রিটিশ শাসকরা তাকে ওখানে বসিয়েছিলেন এবং তিনি সরাইলের শাসন কাজ চালাতেন। এবং সেই সৈয়দ আকবরের, আপনারা জানেন যে আগে সৈয়দ, জমিদার, ওনাদের বাড়িতে নর্তকী থাকতো, তারা সবাই কম বেশি তাদের বাড়িতে নর্তকীর আনাগোনা থাকতো, তাদের জলসা করে থাকতো। ঠিক তেমনি সৈয়দ আকবরের একজন নর্তকী ছিল যার নাম মমতাজ, এবং এই মমতাজের একটি মেয়ে ছিল নার্গিস।
একটা পর্যায়ে মোহাম্মদ আজ তার মেয়েকে নিয়ে সৈয়দ বাড়িতে এসে ওঠেন এবং নার্গিস এবং সৈয়দ আকবরের যে ছেলে জুবায়ের তার একই সাথে বড় হতে থাকে এবং একটা সময় এসে নার্গিসের সাথে সৈয়দ আকবরের ছেলে জুবায়ের প্রণয় ঘটে। এভাবেই কাহিনীর শুরু এবং সামনের দিকে এগোতে থাকে এবং কাহিনী একের পর এক পথ অতিক্রম করতে থাকে। এখানে আমার বইয়ের একটা ফ্ল্যাপে আমি কিছুটা কটি লাইন আপনাদের পড়িয়ে শোনাচ্ছি। একা না মন, যা ইতিহাস তাই অতীত, সব অতীত, ইতিহাস নয়। আজকের ঘটে যাওয়া ঘটনা আগামীকাল অতীত, অতীত ইতিহাসের খাতায় আশ্রয় পাবে কি না সেটা ঘটনার গুরুত্বের উপর নির্ভর করে। এই উপন্যাসে ব্রিটিশ শাসনামলের শেষ সময়কে বেছে নেওয়া হয়েছে ইত্যাদি। এবং এখানে এই উপন্যাসটা আমি যেটা করেছি বা আমি যেটা করি, আমরা তো সবাই সৃজনশীল বই থেকে অনেকটা দূরে সরে গেছি। সৃজনশীল বই ছাত্র ছাত্রী, মধ্যম বয়সী, বয়স্ক সবার জন্য পড়া খুব জরুরি। এবং এই বইটা যখন আমরা পড়ি তখন আমাদের মেধার বিকাশটা সাংঘাতিকভাবে বেড়ে যায় এবং সেটা মাইল বেড়ে যায়। এবং আমরা অনেকেই হয়তো জানি না যে সৃজনশীল বই পড়লে আমাদের ছাত্রছাত্রীদের একাডেমিক পড়াশোনাতেও লেখাপড়াতে তাদের অনেক কাজে লাগে। যেহেতু সৃজনশীল বই সবার মেধা বিকশিত করে এবং সেই বিকশিত মেধাটাই তখন একাডেমিক বইয়ে ব্যাপকভাবে কাজে লাগে। তা আমরা অনেকেই গার্জেন মহলে আজকাল আমাদের ছেলেপেলেদেরকে সৃজনশীল বই থেকে দূরে রাখছি, পড়তে দিচ্ছি না, কারণ তাদের একাডেমিক বইয়ের সিলেবাসের সংখ্যা এত ভারী, তারা ওই ভারী বইগুলো পড়তে, একাডেমিক বইগুলো পড়তে তাদের সারাদিন চলে যায়। যার জন্য আমরা মনে করি, গার্জেন মহলরা মনে করছি যে এই সৃজনশীল বই পড়তে দিলে বাচ্চাদেরকে তাহলে ছেলেপেলেদের একাডেমিক বইয়ের প্রতি নজর কমে যাবে এবং তারা পরীক্ষার রেজাল্ট ফলাফল খারাপ করবে। এটা একেবারেই ঠিক না। আপনারা একাডেমিক বই তো অবশ্যই পড়বে, তাদেরকে অবশ্যই সৃজনশীল বই মাঝে মাঝে পড়তে দেবেন। দেখবেন যে এই সৃজনশীল বই থেকে তারা যে মেধাটা অর্জন করবে এটা তাদের একাডেমিক কাজেও লাগাতে পারবে। সেজন্য আপনারা জানেন যে আমাদের দেশে সাহিত্য জগতে অনেক শাখা প্রশাখা রয়েছে। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, শিশুতোষ, ভৌতিক গল্প, ফ্যান্টাসি, গোয়েন্দা, এই লেখাগুলো এক এক সাহিত্যের এক একটা স্তর এবং এই স্তরগুলো আমাদের ছেলেপেলেদেরকে, বড়দেরকেও বিভিন্ন ধরনের এক ধরনের বিনোদন যোগায় এবং তাদের মনের বিনোদনের খোরাক মিটিয়ে থাকে। তো আমাদের দেশের ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা এখন প্রবন্ধ, নিবন্ধ, গবেষণামূলক বইগুলো খুব একটা পড়তে আগ্রহী হয় না, যার জন্য হয় কি তাদের অনেক সময় ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানা হয় না। যদিও গবেষণামূলক বইয়ে ইতিহাস সম্বন্ধে প্রচন্ড রকমের ব্যাখ্যা দেওয়া থাকে, প্রচন্ড রকমের তথ্য উপতথ্য দেওয়া থাকে, কিন্তু তারা কেন জানি সেটা করে খুব মজা পায় না। যার জন্য আমি বিগত কয়েক বছর ধরে আমার লেখায়, মূলত আমি উপন্যাসিক, এই উপন্যাসের ফাঁকে ফাঁকে আমি যেটা করি ইতিহাসটা দিয়ে দিই। কারণ উপন্যাসে রস থাকে, উপন্যাসে বিনোদন থাকে, উপন্যাসে একটা সুন্দর গল্প থাকে এবং উপন্যাসে বা গল্পে বেশ কিছু চরিত্র থাকে যেগুলো লেখার মান যদি ভালো হয়, সাহিত্য রস যদি সেখানে থাকে, সেটা মানুষকে খুব সহজেই টানে। এবং সেই গল্প উপন্যাসের ফাঁকে ফাঁকে যদি আমি কিছু ইতিহাস দিয়ে দিতে পারি তাহলে সেটা কিন্তু পাঠকরা খুব সহজে মনে রাখে এবং তারা সেটা পরবর্তীতে তাদের কোনো কাজে, তাদের একাডেমিক কাজে, কোনো গবেষণার কাজে, কোনো থিসিস করার কাজে তারা সেটা কাজে লাগাতে পারে। এতে কিন্তু ছাত্রছাত্রীরা খুব উপকৃত হয়ে থাকে। সেজন্য আমি এই একা না মন বইটিতেও আমি চেষ্টা করেছি এই উপন্যাস রসের ফাঁকে ফাঁকে, কাহিনীর গল্পের ফাঁকে ফাঁকে আমি ইতিহাস দেওয়ার চেষ্টা করেছি। এবং সেই ইতিহাসগুলো অনেকেই হয়তো জানে, অনেকেই হয়তো জানেন না। কিন্তু এই বইটি যদি আপনারা পড়েন, মনোযোগ সহকারে পড়েন, তাহলে আপনারা নিঃসন্দেহে
সেই ইতিহাস উপন্যাসের ফাঁকে ফাঁকে আপনি জানতে পারবেন, এবং আপনারা সেটা আপনার দৈনন্দিন কাজে, কোনো থিসিসের কাজে, কোনো গবেষণার কাজে আপনারা সেটা কাজে লাগাতে পারবেন। এটা আপনাদের সবার জন্য খুব ভালো হবে। সেজন্য আমি বলছি, এই বইটিতে অনেক কিছু আছে। এই বইটিতে রাজা, বাদশাহ, ফকির থেকে শুরু করে এবং একটা কুকুরের চরিত্র দেওয়া আছে, যে কুকুরের চরিত্রটি সত্যি খুব ভাবায়। একজন কুকুর তার মালিকের সাথে অনেকদিন পর দেখা হওয়ার পর তাদের যে আবেদন, তাদের যে পরস্পরের প্রতি যে আবার কাছে আসার যে আকাঙ্ক্ষাটা, সেটা এখানে এই উপন্যাসে 51 নম্বর উপন্যাসে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এটা এইটুকু পড়ে আপনাদের খুব ভালো লাগে। তারপরে জুবায়ের, নার্গিস, তারা বিভিন্ন সময় নানা টানা পড়েন, পরে আবার শেষে তাদের মিলন হয়, সেটাও আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এবং একটা সময় জুবাইরকে ভালোবাসার কারণে সৈয়দ আকবর নার্গিস এবং নার্গিসের মাকে সরাইল থেকে বিতাড়িত করে এবং তারা এলাকা ছাড়া হয় এবং তারা এসে ঢাকা শহরে আশ্রয় নেয়। এবং আমি দেখাতে চেষ্টা করেছি একজন নর্তকীর মেয়ে নার্গিস কেমন করে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে সে সর্বোচ্চ ডিগ্রি নেয়। আমি দেখাতে চেয়েছি একজন সৈয়দ পরিবারের ছেলের সাথে তার যে প্রেম, ভালোবাসা, পরবর্তী যে বিরহের সৃষ্টি হয় এবং সেই বিরহটাকে কিভাবে কাটিয়ে উঠে আবার এই জুবাইরের সাথে নার্গিসের মিলন ঘটানো হয় এবং সেখানে যে ভালোবাসার কাছে যে এই আভিজাত্য, অহংকার বোধ যে সমূলে পরাজিত হয়েছে, এটাও আমি দেখাতে এখানে প্রয়াস করেছি এবং এটাও আমাদের সমাজের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে। মানুষকে ছোট করার আমাদের কারোর অধিকার নেই, মানুষকে ছোট বলার কারো অধিকার নেই, এবং একটা মানুষ যদি ছোট জাত থেকে উঠে আসে, সেও তার প্রতিভার গুণে হোক, তার সাহসিকতার গুণে হোক, তার নানামুখী গুণের কারণ হোক, সে কিন্তু সমাজে ঠিকই প্রতিষ্ঠিত হতে পারে এবং শক্ত পায়ে শক্তভাবে মাটির উপরে দাঁড়িয়ে থাকতে পারে এবং সেইটার ভিড়টা এত মজবুত হয় যে তাকে কোনো শক্তি ওখান থেকে তাকে ফেলে দিতে পারে না। এটাও এক ধরনের সমাজের জন্য এবং আপনারা যারা করবেন আপনাদের সবার জন্য এখানে একটা মেসেজ, এটা একটা খবর এটা বহন করে। তারপর এখানে আরো আছে একটা জায়গায় নার্গিস আকবর জুবাইরকে বলছে, আমি তোমাকে 16 আনা মন দিয়ে ভালোবেসেছি। জুবাইর নার্গিসের কথার প্রেক্ষিতে বলে, আমিও তোমায় ভালোবেসেছি, তবে সেটা 1 আনা না 16 আনা সে তর্কে যাব না, যা 1 আনা তাই 16 আনা। আসলে তো তাই, যা 1 আনা সে 1 আনাই তো ধীরে ধীরে 16 আনার দিকে নিয়ে যায়, অর্থাৎ পরিপূর্ণ ভালোবাসার দিকে নিয়ে যায়। তো আমি এই জিনিসটাই বোঝাতে চেয়েছি, যাহা 1 আনা তাহাই 16 আনা। 1 আনা ছাড়া 16 আনার দিকে যেতে পারে না, একেবারে 16 আনার দিকে উপনীত হওয়া কোনোভাবেই সম্ভব না। 16 আনাতে আসতে হলে অবশ্যই 1 আনা হয়ে পথ পাড়ি দিয়ে 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 তারপর 16 আনাতে আসতে হবে। কাজেই আমি অনেকটা সংক্ষিপ্ত আকারেই বলছি, এই বইটা আপনারা পড়ুন। আরেকটা সুখবর হলো, আমার এই বইটি গত বছর প্রকাশিত করেছে বাংলাদেশের স্বনামধন্য বিখ্যাত প্রকাশনী কাকুলি প্রকাশনী। এই বছর কাকুলি থেকে আমার আরেকটি বই আসতেছে মুক্তিযুদ্ধ উপন্যাস রাজাকার কন্যা, যেটি ইতিমধ্যে 3টি মুদ্রণ হয়েছে, এবার 4 নম্বর মুদ্রণ হবে। আরেকটি সুখবর হলো, আমার এই 51 নম্বর বইটি কলকাতার আরেকটি স্বনামধন্য প্রকাশনী, ওখানকার টপ বলতে পারেন টপ 10-এর মধ্যে একটি প্রকাশনী, যিনি আমার এই বইটি প্রকাশ করতে আগ্রহী প্রকাশ করছে। আপনারা জানেন কলকাতার মেলা শুরু হবে জুলাই মাসে, তো আমি আমার এই বইটি কলকাতা মেলাতে কলকাতা মুদ্রণ আরেকটি বই প্রকাশিত হচ্ছে এবং আমার বলতে খুব ভালো লাগছে যে আমি এই প্রথমবারের মতো আমার কোনো একটা বই দেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রকাশিত হতে যাচ্ছে। এই জন্য আমার খুব ভালো লাগছে। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো ভালো লেখা লিখে আপনাদের মোহিত করতে পারি। আপনাদের যারা সাহিত্য থেকে, লেখা থেকে, বই পড়া থেকে দূরে চলে গেছেন, তাদেরকে আমি আবার বইয়ের দিকে, বইয়ের রাজ্যে, বইয়ের প্রতি আকৃষ্ট করতে পারি আমার লেখনীর মাধ্যমে। এবং আবার আমি চাই সবাই যেন আবার বইয়ের দিকে চলে আসে, বইয়ের প্রতি আকৃষ্ট হয়। বই যেন সবার সঙ্গী, শুধু সঙ্গী না, বই যেন সবার অমর সঙ্গী হয় এবং বই নিয়ে যেন সবাই বইকে ভালোবাসে, বইকে মনে ধারণ করে,
বইকে লালন পালন করে, বইয়ের যত্ন করে এবং বই যেন সবাই উপহার দেয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আপনারা